ট্রাইব্যুনালের সামনে সভা সমাবেশ নিষেধ, সুপ্রিম কোর্ট ও আশেপাশে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা। ধানমন্ডিতে বাসে আগুন, রাজধানীর ৫ জায়গায় ককটেল বিস্ফোরণ। শেখ হাসিনা দেশকে অস্থির করে তোলার চেষ্টা চালাতে পারে, নজর রাখছে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। আওয়ামী লীগের লকডাউন কঠোর হাতে প্রতিহতের ঘোষণা প্রেস সচিবের। নির্বাচন পেছানো পায় তারা দেখছেন মির্জা ফখরুল। জামায়াতের সমাবেশে দেশ জাতির জন্য নির্দেশনা ও সরকারের প্রতি বার্তা থাকবে, জানিয়েছেন নেতারা। নির্বাচন নিয়ে ধোঁয়াশায় জনপ্রিয়তা হারাচ্ছেন প্রধান উপদেষ্টা, মন্তব্য মান্নার। নির্বাচন পেছালে দায় বিএনপি জামায়াতকে নিতে হবে, বলছে এনসিপি। রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী মামুন নিহত। অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের, বলছে পুলিশ। দেখছিলেন ক্রাউন সংবাদ শিরোনাম। সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন এবং সংশ্লিষ্ট এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে যাতে ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে কোর্ট প্রশাসন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রধান বিচারপতির বাসভবনেও। সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার ড মোহাম্মদ আতিকুজ্জামানের সই করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টে বিচার কার্য পরিচালনা করে থাকেন। এছাড়া দেশের বহুল আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার নথি সহ কয়েক লাখ মামলার নথি এই কোর্টে রক্ষিত। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ এবং প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টে প্রবেশের জন্য ব্যবহৃত মূল ফটক সংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগত এবং অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে গেছে। এটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই অবস্থায় কোর্ট কম্পাউন্ড সহ জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হলো। রাজধানীর সকল গির্জা এবং সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আন্তধর্মীয় ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্তর্বর্তী সরকার তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, ধর্মীয় সহ অবস্থানে কোনো ধরনের বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। রাজধানীতে সম্প্রতি ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল এবং সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ সহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সহিংসতায় জড়িত প্রত্যেককে গ্রেফতারের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাথে সমন্বয় করে শহর জুড়ে অভিযান জোরদার করেছে ডিএমপি। রাজধানীর ধানমন্ডিতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া দিনভর ঢাকার অন্তত ৫টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধে ৭:৩০টার দিকে ধানমন্ডি ল্যাবেড হাসপাতালের সামনে রাস্তায় শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসে বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষার্থী ছিলেন, কিন্তু আগুন লাগার পরপরই তারা নিরাপদে নেমে আসতে সক্ষম হন। এদিকে সন্ধে ৬:৩০টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধে ৬:৩০টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপর আরেকটি ককটেল বিস্ফোরণের কথা জানায় পুলিশ। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সহ রাজধানীর ৪টি স্থানে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে ভোরে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাস এবং মেরুলবাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বিচার কাজ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আবু সাঈদ হত্যা মামলার ১০ম দিনে সাক্ষ্য গ্রহণ শেষে তিনি এই তথ্য জানান। আজ প্রত্যক্ষদর্শী হিসেবে রেকর্ড করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খানের জবানবন্দি। এদিকে ট্রাইব্যুনাল ১-এ জুলাই আন্দোলনের রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্য নেওয়া হয়।
একটি গোষ্ঠীর সহায়তায় শেখ হাসিনা দেশকে অস্থির করে তোলার চেষ্টা চালাতে পারে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ ব্যাপারে জনগণকে আতঙ্কিত না হবার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি আরও জানান, জাতীয় জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে একমত হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে 7 দিন সময় দিয়েছিল সরকার, কিন্তু তারা একমত হতে পারেনি। এ বিষয়ে সম্ভাব্য সমাধান বের করে শিগগিরই জানিয়ে দেওয়া হবে। আলোচনার জন্য সরকারের দরজা সব সময় খোলা থাকলেও এ বিষয়ে নতুন করে আলোচনা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। রাজধানীতে বাস আগুনের ঘটনা প্রসঙ্গে তিনি জানান, পতিত সরকারের অশুভ শক্তি নানাভাবে জলঘোলা করার চেষ্টা করছে। কেউ অস্থিরতা তৈরির চেষ্টা করলে সরকারও কঠোর হবেন। যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে, তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তারপরেও যদি অস্থিরতা সৃষ্টি হয়, সেখানে আমাদেরকে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে যাইতে হবে। আমার মনে হয় যে আমি যদি 16 বছর দেশটাকে শাসন করে থাকি, নির্বাচিত অনির্বাচিত উভয় প্রকারে, একটা যে স্টেক এখানে নানান জায়গায় তৈরি করা হয়েছে, সেই স্টেকের সাহায্য নিয়ে কিছু অস্থিরতা হয়তো সৃষ্টির চেষ্টা করবে। কিন্তু আমি দেশবাসীকে বলবো যে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না, আমরা সজাগ আছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী 13ই নভেম্বর বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচি কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আওয়ামী লীগ দলটির সমর্থক এবং গণহত্যাকারী নেতারা মনে করছেন এটি 2006-এর 28 অক্টোবর। তাদের ভাবনা, প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করার পর রাস্তা দখল করার জন্য হাজার হাজার দুর্বৃত্তের দলকে ঢাকায় পাঠাবেন। প্রেস সচিব বলেন, কিন্তু দুঃখের বিষয়, এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যে কোনো বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তির সঙ্গে মোকাবেলা করা হবে। বলেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, মনে রাখতে হবে ভয় ও দখলদারিত্বের সময় নেই। একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে দেশকে সর্বনাশ করা। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে অনেক চেষ্টা করা হচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানে সবকিছু করেছে তারা, এমন ধারণা দেয়া হচ্ছে। ঠাকুরগাঁ জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। নির্বাচনকে পিছিয়ে দেওয়া, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে জাসাসের এক প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, 24-এর জুলাই গণ অভ্যুত্থান কারো একক কৃতিত্ব নয়, সবাই সম্মিলিতভাবেই স্বৈরাচারকে বিদায় করেছে। এটা ঠিক 5ই আগস্টের ছাত্ররা অগ্রভাগী ছিল। আমি একটা উদাহরণ দিই, খুব সাধারণ একটা উদাহরণ, যে ফুটবল কিন্তু 11 জন প্লেয়ার খেলে, কিন্তু গোল হয়তো একজনই করে। তার অর্থ এটা নয় যে বাকি 10 জন সেই খেলাটি খেলেনি, এটা কিন্তু ঠিক না। কাজে যারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করব না, কিন্তু আমি বিনীতভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ নাও। আগামী দিনে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় অব্যাহত প্রচেষ্টার কথাও জানান বিএনপি নেতারা। উপস্থাপন করেছেন সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। মঙ্গলবারের সমাবেশ থেকে দেশ ও জাতিকে নির্দেশনা দেবে জামায়াত। সরকারের জন্যও থাকবে একটি বার্তা, জানিয়েছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিকেলে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এবার ওনারা প্রকাশ্যে বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না, ভালো কথা।
তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন, আমরা যাব। তো ওনারা সেই ডাকটা দিতে পারেন না। সংবিধানের কথা যে আপনারা ওঠাচ্ছেন, এই সরকার কি সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছে? তাহলে আপনি সরকার অবস্থান কোথায় যাবে? সুতরাং এই জায়গায় হাত দিতে গেলে বহু ধরনের জটিলতা তৈরি হবে। তো কারো যদি স্বচ্ছ পরিচ্ছন্ন মন মানসিকতা দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য তৈরি হয়, মৌলিক সংস্কারের দিকে এসে আসলে আমাদের সমাধানের দিকে যেতে হবে। জটিলতা তৈরি করা, সংবিধানের প্রসঙ্গে নেই সমাধানের পথকে রুদ্ধ করে দেয়া, আলটিমেটলি তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিনা এই প্রশ্ন তৈরি হয়ে যাবে। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, বিএনপি কখনোই ক্ষমতার লোভে বাংলাদেশ এবং জনগণের স্বাধীনতা বিসর্জন দেয়নি। সোমবার ঢাকা মহানগর দক্ষিণ ওয়ারী থানার ৩৮ নম্বর ওয়ার্ড আয়োজিত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা এবং দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে উল্লেখ করে ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, দল যাকে মনোনয়ন দেবে জাতীয় নির্বাচনে তাকে জয়ী করতে কাজ করবে নেতাকর্মীরা। বিগত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের নানা অত্যাচার সহ্য করতে হয়েছে বলে উল্লেখ করেছেন বিএনপির এই নেতা। এ সময় বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আলোচনা করেন বক্তারা। লোভ লালসা বা অন্য কোনো ক্ষমতার লোভে বাংলাদেশের এবং জনগণের স্বাধীনতাকে বিসর্জন দেয় নাই, না দিয়ে আন্দোলন সংগ্রামের লড়াইয়ের পথই বেছে নিয়েছে। আমাদের মাঝে প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। যে আমাদের মাঝে চূড়ান্তভাবে দলের নমিনেশন পাক না কেন, এই আসনটি আমরা দলকে উপহার দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান বিষয়ে সৃষ্ট বর্তমান রাজনৈতিক সংকট সরকার তৈরি করেছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গণতন্ত্রের প্রতীক শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, নির্বাচন হবে কি না সে প্রশ্নে প্রধান উপদেষ্টা দিন দিন তার জনপ্রিয়তা হারিয়ে ফেলছেন। মাহমুদুর রহমান মান্না আরও জানান, সরকারকেই দায়িত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার বিষয়ে উদ্ভূত সমস্যার সমাধানে আসতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা রুখে দিতে এখনো ষড়যন্ত্র চলছে, তবে দেশের মানুষ তা বাস্তবায়ন হতে দেবে না বলেও মনে করেন ডাকসুর সাবেক এই ভিপি। হাতটা দিয়ে বলছে যা কিছু আছে তোমরা ঠিকঠাক করো, না যদি পারো তখন আমরা দেখবো। তাহলে ৮ মাস ধরে ফাজলামিগুলো করলেন কেন? এই যে ৮ মাস ধরে তারা করলো, এগুলো দরকার ছিল তাই? ৮ মাস ধরে করবার পরে এই কথা বললেন কেন? মানুষ এখন তাদের উপরেও অসন্তুষ্ট। বাংলাদেশে আরামে আছে কি, আনন্দে কি আছে? প্রতিদিন যদি এরকম অনিশ্চয়তা থাকে তাহলে সেই দেশ তো ভালো পথে যেতে পারে না। আমরা বলছি এটাও হচ্ছে আমাদের সেই অস্থিরতার প্রকাশ। আমি ব্যক্তিগতভাবে এটা বলবো, আজকের যে সংকট, সেই সংকট এই সরকার তৈরি করেছে। নির্বাচন পেছালে দায় বিএনপি জামায়াতকে নিতে হবে মন্তব্য এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর। জুলাই সনদ এবং গণভোট প্রশ্নে দুদলকে আহ্বান জানিয়েছেন দ্রুত সমাধানে আসতে। দুদলই আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। নির্বাচনের আগে দেশে সংঘাতের চেষ্টা চলছে বলে আশঙ্কা তার। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কার্যালয়ে হয় জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা। আলোচনায় দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, জুলাই সনদের বিষয়ে সরকার নিষ্ক্রিয়। আবারও অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর সাথে সাপলুডু খেলা হচ্ছে। কিভাবে অন্তর্বর্তী সরকার এই যে লিপ সার্ভিসিং দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা, শ্রেষ্ঠ নির্বাচন করবেন। আপনি ভাই শ্রেষ্ঠ নির্বাচন করার দরকার নাই, একটা সুষ্ঠু নির্বাচন করেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশই তো দেখতে পাচ্ছি না। সহিংস পরিস্থিতি, এরকম একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে আছে এবং যারা পেশি শক্তি নির্ভর রাজনীতি করতে চায় না তাদেরকে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন? এই অন্তর্বর্তী সরকার আশ্বস্ত করার মতো কোনো কিছু আপনারা করতে পারছেন না। এবং আমরা যতই দিন যাচ্ছে আমাদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে, এই সরকারের যে উপদেষ্টা পর্ষদ, যে উপদেষ্টারা আছেন, তারা এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, ডিল করার ক্ষেত্রে চরমভাবে অযোগ্য এবং তাদের মারাত্মক রকমের অদক্ষতা আছে। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি জামাতকে দায়িত্ব নিতে হবে। ওনারা বলল যে ওনারা স্বাক্ষর করবে,
কিন্তু বাস্তবায়নের দিক কি সেটা হলো পরে দেখা যাবে। তো বিএনপির মনে মনে ছিল যে স্বাক্ষরটা করে দেই, দ্রুত যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা নামিয়ে নিতে পারি, সংসদে গিয়ে আর এই জুলাই সনদের কি দেখবো সেটা আমরা পরে দেখে নিব, অর্থাৎ বাস্তবায়ন করব না। অর্থাৎ 90তে যে পরিস্থিতি তারা কায়েম করেছিল সেই পরিস্থিতির দিকে তারা হাঁটলো। আর জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে দিয়ে এর মধ্যে যদি গণভোট নিয়ে একটু মাঠে নামতে পারি, তাহলে দাঁড়িপাল্লা যদি 2-3টা ভোট বাড়ে তাহলে সমস্যা কোথায়। জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। বিএনপি সনদে নোট অব ডিসেন্ট ঢোকানোর পায়তারা করলে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। প্রায় ৭,১৫০ কোটি টাকার 12টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। রাজধানীর শেরেবাংলা নগরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। ব্যয়ের পুরোটাই সংস্থান হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। এর মধ্যে 8টি নতুন প্রকল্প, সংশোধিত প্রকল্প 2টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানো হয়েছে 2টিতে। এর মধ্যে সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ১,৯৩০ কোটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫৬৭ কোটি টাকা, ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণে সংশোধিত প্রকল্প, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য সেবায় অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়নে সংশোধিত প্রকল্পে ১,৬৬৩ কোটি, স্বাস্থ্য অধিদপ্তরের আরেকটি প্রকল্পে ১,৫৪৬ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করে একনেক। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তির বিস্তারিত নাম পরিচয় জানা গেছে। সকাল 10:30টার দিকে এই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ বলছে নিহত ব্যক্তি তারিক সাইফ মামুন, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন তিনি। তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তাদের মধ্যে। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনের সিসিটিভির এই দৃশ্য। এতে দেখা যায় মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন, তখন দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে। ঘটনাটি ঘটে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। গুলি করার পরপরই দুই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করে। গণতন্ত্রে ঠাস ঠাস করে খালি আওয়াজ করছে, আমরা তো দিকে দৌড় 2টা না 3টা আওয়াজ হয়েছে এরকম আর কি। অনেকক্ষণ যাবত এখানে পড়েছিল, সবাই আতঙ্কে তো দৌড়াদৌড়ি করতেছিল। পরে ভিতর থেকে দেখা যেতেছে কিছু আনসার আইসা আপনার উঠায় ভিতরে নিয়ে গেছে, মুখে রুমাল বাঁধা গুলি করে তারা বলে ওদিকে দৌড়ে পলাইছে। যারা গুলি করছে সামনে দিয়ে গেছে, আর দুজন পিছের থেকে গুলি করছে। কিছু কাছের থেকে গুলি করছে। কত মানুষ এই জায়গায় দাঁড়ায় ছিল, কত লোকজন ছিল, পুরুষ পোলা ছিল, কেউ তো ধরল না আগে। মামুনের পরিবার বলছে 2 দিন ধরে রাজধানীর বাড্ডায় ভাড়া বাসায় ছিলেন মামুন। সকালে একটি মামলায় আদালতে তার হাজিরা দেওয়ার কথা ছিল, এজন্য তিনি সকালে বাসা থেকে বের হন। শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোকজন এই হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তারা। আমার তো কেউ নাই, আমার বাপ ছাড়া সবাই শুধু লোক দেখতে পাও, কেউ মাথায় হাত তুলাবে না। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 তারিক সাইদ মামুনের একটি মামলা ছিল। আসামি যথাসময়ে কোর্টে আসছে, আসার পর আমি ওর হাজিরা দিলাম। দেওয়ার পর বিজ্ঞ আদালত জন্য ওঠার পর বিজ্ঞ আদালতকে আমি বলেছি এটা অনেক পুরানো একটা মামলাটা যাতে দ্রুত নিষ্পত্তি করার জন্য। বিজ্ঞ আদালত বলা যেহেতু সাক্ষী আসে নাই, পরবর্তী ডেটে আমি দেখি। পুলিশ জানায় শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন একসময় হাজারিবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার ত্রাস ছিল। ইমন মামুন বাহিনী নামে সন্ত্রাসী দল গড়ে তোলে তারা। দুজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি। একটা ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি এবং আশা করি খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে আমরা শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাগেরহাটের 4টি সংসদীয় আসনকে কমিয়ে 3টি করে জারি করা নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে সোমবার এই আদেশ দেন হাইকোর্ট। এর ফলে বাগেরহাটের আসন আগের মতোই 4টি থাকছে। এছাড়া গাজীপুরের একটি আসন কমানোরও আদেশ দিয়েছে হাইকোর্ট। 2025 সালের 30 জুলাই বাগেরহাটের আসন 4টি থেকে কমে 3টি আসন নির্ধারণ করে নির্বাচন কমিশন। পরে এ নিয়ে গ্যাজেট জারি করে। এর বিরুদ্ধে উচ্চ আদালতে গেলে শুনানি শেষে সোমবার এই আদেশ দিয়েছে উচ্চ আদালত। বাগেরহাট 4 বাতিল করেছিল নির্বাচনী আসন 98 এবং 198কে যোগ করেছিল গাজীপুরে। 198টিকে এলিমিনেট করে 90 সিট আসন সংখ্যা 98 যেটা সেটাকে পুনর্বহাল করা হয়েছে। খতিয়ে দেখে আদালত মনে করেছেন যে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন সেটা আইনের ব্যত্যয় ঘটিয়ে দিয়েছেন। সুতরাং আদালত এটা স্যাটিসফাইড করে বাগেরহাটের 4টি সিট পুনর্বহালের জন্য আদেশ প্রদান করেছেন। দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল উদ্বোধনকালে তিনি কথা বলেন। নৌ উপদেষ্টা বলেন, বন্দর নিয়ে অনেকে অনেক কথা বলছেন। উন্নতি করতে হলে প্রযুক্তি, বিনিয়োগ ও দক্ষতা দরকার। বন্দরকে ঘিরে 4 থেকে 5 বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। উন্নত দেশের বেশিরভাগ বন্দর বেসরকারি অপারেটরদের মাধ্যমে পরিচালিত হয়। সরকারও সেই পথে এগুচ্ছে বলে জানান তিনি আরও বলেন, যারা ব্যবসা করেন তাদের জন্য লালদিয়ার চর টার্মিনাল বড় সুযোগ। এতে বন্দরের সক্ষমতা আরও বাড়বে। একসঙ্গে 10,000 কন্টেইনার সংরক্ষণের ব্যবস্থা থাকবে। দেশ ও জাতি গঠনে কোর অফ সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশের সেবায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে যশোর সেনানিবাসে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে কোর অফ সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে অংশ নেন তিনি। কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে কোর অফ সিগন্যালসের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সেনানী সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। সেনাবাহিনী প্রধান বেলা 12:30টার দিকে ST&S এর অনুষ্ঠান স্থলে পৌঁছলে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের GOC, 55 পদাতিক ডিভিশনের GOC এবং যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার এবং STC&S এর কমান্ডেন্ট তাকে অভ্যর্থনা জানান। বেতন কাঠামোর 11তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। শনিবার থেকে কেন্দ্র শহীদ বিরারে টানা 3য় দিনের আন্দোলনে সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা বেতন 10ম গ্রেডে উন্নীত করা সহ 3 দফা দাবি না মানলে তালা কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। বেতন 10ম গ্রেডে উন্নীত করা সহ 3 দফা দাবি মানতে সরকারকে বাধ্য করার কথা জানান 13তম গ্রেডে থাকা শিক্ষকরা। তারা বলেন, দাবিগুলো শুধু বেতনের নয়, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত এবং পেশাগত মর্যাদারও। পরে সচিবালয়ে অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানার সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। হারামিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। এ সময় তিনি নির্বাচিত হলে 6 মাসের মধ্যেই সন্দ্বীপকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করার আশ্বাস দেন। জনসভা শেষে মিল্টনের পক্ষে ভোট এবং সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। আমাদের সন্ধি মানুষ নিরাপত্তাহীনতা ভুগে। আজকে আমাদের প্রথম কাজ হবে, যদি আপনার সহ জনাব তারেক রহমান আমাকে সেই দায়িত্বটুকু দেন, আমি আরো প্রসারিতভাবে কাজ করতে পারবো এবং সন্দ্বীপ থেকে মাদক, সন্দ্বীপ থেকে সন্ত্রাস, অস্ত্র 6 মাসের মধ্যে আমি নির্মূল করব ইনশাআল্লাহ। আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেছেন, নির্বাচন বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের সামনে বাস্তা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, বল্লামুখা স্থায়ী বাঁধ নির্মাণ করে জীবন সম্পদ ও পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাকে বাঁচাতে হবে। ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে নিহত ময়মনসিংহের হালুয়াঘাটের 3 শহীদ পরিবারের সদস্যরা বিএনপিতে যোগদান করেছেন। হালুয়াঘাট পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠানে অংশ নিয়ে শহীদ পরিবারের সদস্যরা আগামী সংসদ নির্বাচনে ময়মনসিংহ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্সকে সমর্থন জানান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপি হলো একমাত্র দল যারা সবসময় গণতন্ত্রের কথা বলে। লালমনিরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লায়লা হাবিব। বিএনপির 31 দফা প্রচারের অংশ হিসেবে ঢাকা 12 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব গণসংযোগ করেন। মিছিলটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে সংসদ ভবন হয়ে কারওয়ান বাজারে এসে শেষ হয়। পদ্মা নদী অববাহিকায় পানির ন্যায্য হিস্সার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সদরের আলীনগর হাই স্কুল মাঠে বিএনপির সমাবেশ হয়েছে। এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হারুনুর রশিদ। দলটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক আমিনুল ইসলামও বক্তব্য রাখেন। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা উপস্থাপনে জনসভা হয়েছে জামালপুর 1, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ আসনে। সাধুরপাড়া ইউনিয়নের উচ্চ বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের করমুল্লা উচ্চ বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। মোহাম্মদ শাহজাহান মানবিক সংঘের উদ্যোগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান। নড়াইল 2 আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ মনিরুল ইসলামকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে নাগরিক সমাবেশ হয়েছে। মালিরবাগ এলাকায় এই সমাবেশ হয়। সাতক্ষীরা 3 আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে টানা 7ম দিনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক ঘুরে আসে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ক্ষেত্রমোহন রাজা। জেলা তাঁতি দলের সভাপতি আলমগীর মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দাওয়ান সহ অন্যরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিতলগঞ্জ পশ্চিম মোস্তফা ই সুনিয়া দাখিল মাদ্রাসা মাঠে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীরা। খাগড়াছড়ির মহালছড়িতে আগাম শীতবস্ত্র বিতরণ করল ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন। মহালছড়ি সদর ইউনিয়নে প্রায় 2 শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাঙামাটি সদর জোনের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। উপজেলার হারাঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনী সদর জোনের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। 10ম গ্রেড সহ 6 দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট সোসাইটি। প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টদের পদমর্যাদা 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম ও সঞ্চালনা করেন সালেহিন আবেদিন তানিম। অনগ্রসর শিশু, কিশোর ও বয়স্ক শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও খাবারের আয়োজন করেছে বাংলাদেশ মক্তব শিক্ষা ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন ইউসিএস এর পরিচালক হাজী মোহাম্মদ শাহজালাল খান। খুলনার খালিশপুর থানা ছাত্রদল আয়োজিত 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এ সময় তার সাথে ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। গ্রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। ট্রাইব্যুনালের সামনে সভা সমাবেশ নিষেধ। সুপ্রিম কোর্ট ও আশপাশে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা। ধানমন্ডিতে বাসে আগুন, রাজধানীর 5টি জায়গায় ককটেল বিস্ফোরণ।
শেখ হাসিনা দেশকে অস্থির করে তোলার চেষ্টা চালাতে পারে নজর রাখছে সরকার, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আওয়ামী লীগের লকডাউন কঠোরহাতে প্রতিহতের ঘোষণা প্রেস সচিবের। নির্বাচন পেছানোর পায়তারা দেখছেন মির্জা ফখরুল। জামাতের সমাবেশে দেশ জাতির জন্য নির্দেশনা এবং সরকারের প্রতি বার্তা থাকবে, জানিয়েছেন নেতারা। নির্বাচন নিয়ে ধোঁয়াশায় জনপ্রিয়তা হারাচ্ছেন প্রধান উপদেষ্টা, মন্তব্য মান্নার। নির্বাচন পেছালে দায় বিএনপি জামায়াতকে নিতে হবে, বলছে এনসিপি। রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী মামুন নিহত। অপরাধ জগতের নিয়ন্ত্রণে বিরোধের জের, বলছে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। শুভরাত্রি।